আসসালামু আলাইকুম। আমি এমডি তৌহিদুল আলম তসবি। সো আজকে আমরা একটা টপিক সম্পর্কে আইডিয়া নিব, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে কিছু প্রবলেম ছিল, বিভিন্ন বোর্ড অ্যানালাইসিস করে স্টুডেন্টদের কিছু ক্রিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার করব এই পর্বে। 1 নম্বর পয়েন্টে আমরা যেটা জানতে পারলাম, দ্য আইডিয়াল অলওয়েজ লেগ বিহাইন্ড, এটাকে আমাদের করতে বলেছে কমপ্লেক্সে। এটা আমাদের সিলেট বোর্ড 24-এ এসে যাওয়া একটা প্রশ্ন। মনে রাখবে, তোমরা সকল বোর্ডে, যে বোর্ডেই তুমি পরীক্ষা দাও না কেন, একটা বা দুইটা প্রশ্ন একটু ক্রিটিক্যাল করে দেওয়ার চেষ্টা করবে স্যাররা, যাতে করে তুমি ফুল মার্কসটা ওঠাইতে তোমাদের একটু কষ্ট হয়। তো সেই জন্য ক্রিটিক্যাল প্রশ্নের মধ্যে এই একটা ছিল সিলেট বোর্ড 24-এর উপরে, দ্য আইডিয়াল অলওয়েজ লেগ বিহাইন্ড। এই বাক্যটাকে যখন আমরা কমপ্লেক্সে করতে যাব, আমাদের মনে রাখতে হবে দ্য আইডিয়াল, এই জিনিসটা আসলে মূলত বুঝিয়েছে এটা কি। মূলত এটি একটি রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ হওয়ার কারণে এটার অ্যান্সারটা আমাদের ডোজ ব্যবহৃত হয়েছে। কারণ দ্য আইডিয়াল অর্থ বলা হয়েছে অলসরা, ঠিক আছে? অলস বলতে কি, মানুষ অলস থাকে না, মানুষকে বোঝানোর কারণে এটা দোষ হয়ে গেছে। তারপরে যেহেতু অলস বলতে মানুষকে মিন করেছে, এই জন্য আমাদের রিলেটিভ প্রোনাউনের একটা বিষয় মনে রাখতে হবে। ব্যক্তি বোঝাইলে হু হয়, বস্তু বোঝাইলে হুইস হয়। তো এই জন্য যেহেতু অলসরা ব্যক্তিরা হয়ে থাকে, জীব হয়ে থাকে, এই জন্য আমরা ব্যক্তিকে হু দ্বারা ইন্ডিকেট করেছি, এই জন্য আমরা হু এনেছি। দ্য আইডিয়ালকে মিন করার কারণে আমরা এখানে হু এনেছি। বুঝতে পেরেছি? যদি এটা বস্তু হইতো তাহলে আমরা হুইস ব্যবহার করতাম। ব্যক্তি হওয়ার কারণে আমরা হু ব্যবহার করেছি। তারপরে হু আর অলওয়েজ লেগ বিহাইন্ড, তারপরে যেমন ছিল তেমনই হয়েছে। তাইলে এইখানে আমাদের আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যে হু আর আইডিয়াল, মানে এই আর কথাটা কেন আসলো, তাই না? তাহলে এইখানে আর কথাটা কেন আসলো মনে রাখতে হবে। এই যে প্রশ্নটা আমাদেরকে চেয়েছে, দ্য আইডিয়াল অলওয়েজ লেগ বিহাইন্ড, অলসেরা সবসময় পিছিয়ে পড়ে। তাহলে এই কথাটাকে যখন আমাকে কমপ্লেক্সে করতে বলবে, কারণ আমাদের এই প্রশ্নটা আছে হচ্ছে সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সে থাকার জন্য এটাকে যখন আমাকে সিম্পল থেকে কমপ্লেক্সে করতে হবে, জাস্ট এই দি আইডিয়াল, এটাকে আমরা করেছি কি দোষ, এবং এটাকে যেহেতু অলস মূলত ব্যক্তিরা হয়ে থাকে, এই জন্য আমরা ব্যবহার করেছি হু। যদি বস্তু হইতো তাহলে আমরা ব্যবহার করতাম হুইজ। তারপরে হু আর অলওয়েজ, এই কথাটাকে যে নিলাম, এই আরটা নেওয়া, হু আর এই আরটা নেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই পুরো কথাটাকে বর্ণনা করছে। বর্ণনা করার কারণে আমরা হু আর কথাটাকে নিয়েছি, এটা নিয়ম। বুঝতে পেরেছি? তারপরে অলওয়েজ লেগ বিহাইন্ড সেম। বুঝতে পেরেছি? আমাদের সিম্পল থেকে কমপ্লেক্সে করার জন্য মনে রাখতে হবে একটা বিষয়, যে দ্য আইডিয়ালের কারণে দোষ হয়েছে, এবং আইডিয়াল এটাকে মূলত অলসদেরকে বুঝিয়েছে। অলস মূলত ব্যক্তিরা হয়ে থাকে, এই জন্য আমরা হু কথাটাকে ব্যবহার করেছি, কারণ হু হচ্ছে ব্যক্তিকে বোঝায়, আর হুইজ বলতে বস্তুকে বোঝায়। বুঝতে পেরেছি? আমরা আসি 2 নম্বর প্রশ্নে। 2 নম্বরে বরিশাল বোর্ড 24-এর একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে হোয়েন ইট ইজ উইন্টার দ্য রিভার রিমেইনস কাম অ্যান্ড ট্রাঙ্কুইল। তো এটাকে আমাদের করতে হবে কি, সিম্পলে করতে হবে। তো সিম্পলে যখন আমরা করতে যাব, তখন আমাদের একটা বিষয় ভালোভাবে একটু আইডিয়া রাখতে হবে। সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে। বুঝতে পেরেছেন? একটি সাবজেক্ট একটি ভার্ব, তাকে আমরা বলতেছি সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্সে কিন্তু একটা চেনার উপায় আছে, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে। তাহলে এই বাক্যে হোয়েন কি আছে? হোয়েন হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের একটা নমুনা, যে হোয়েন দিয়ে যেহেতু শুরু হয়েছে, তার মানে এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পলে করতে যাব, তখন আমাদের মনে রাখতে হবে যে দেখো, ইট ইজ উইন্টার, এটা হয় শীতকাল। তাহলে শীতকালকে বোঝাচ্ছে, তার মানে আমি যদি অ্যান্সার এক লাইনে করতে যাই, তাহলে কি ইন উইন্টার কথাটাকে যদি বলি যে শীতের মধ্যে, বা এটা হয় শীতকাল, একই তো কথা, তাই না? এটা হয় শীতকাল, আর আমি যদি বলি শীতের মধ্যে এই খেলাগুলো হয়, আর যদি বলি যে ইট ইজ উইন্টার, মানে এটা হয় শীতকালে এই খেলাগুলো হয়, কথা তো একই রকমই আসতেছে, তাই না? এই জন্য ইট ইজ উইন্টার কথাটাকে আমরা ইন উইন্টার হিসেবে কাউন্ট করছি। তারপরে কি, দ্য রিভার রিমেইন, একটু মিস্টেক হয়েছে,
রিমেইনস কাম অ্যান্ড ট্রাঙ্কুইল। এখন ভাই বলতে পারেন যে ভাই এখানে তো অ্যান্ড আছে, অ্যান্ড তো ভাইয়া কম্পাউন্ডের নিয়ম। নো, এটা হচ্ছে আমাদের প্রশ্নের জাস্ট যেটা ছিল ওইটা আমরা ব্যবহার করেছি। অর্থাৎ হোয়েন যুক্ত বাক্যকে যদি আমরা সিম্পল সেন্টেন্সে করতে চাই, আমাদের মনে রাখার উপায় হচ্ছে একটি মাত্র সাবজেক্ট আর একটি মাত্র ভার্ব থাকবে। জাস্ট আমরা এটাকে একটু ফোকাস করার চেষ্টা করি। তাহলে এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে ইন উইন্টার, আর হচ্ছে ভার্বটা কোনটা বলেন তো? এই যে রিমেইন, রিমেইনস হচ্ছে কি একটা ভার্ব। তাহলে আর দেখুন তো কোনো ভার্ব আছে কিনা, আর কিন্তু নাই। তো এই জন্য এটা আমাদের সিম্পল সেন্টেন্স। এটা আমরা বুঝলাম কিভাবে যে আমাদের এটা কারেক্ট হয়েছে, কারণ একটা সাবজেক্ট একটা ভার্ব আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের এটা কারেক্ট হয়েছে। বুঝতে পেরেছি? তাহলে এখন আমরা 3 নম্বর পয়েন্টে চলে আসি। দিনাজপুর বোর্ড 24-এ প্রশ্নটা এসেছে, সেটা কি? পিপল লাইক ইট অ্যাজ ইট ইজ চিপ। এটাকে আমাদের করতে বলেছে কম্পাউন্ডে, অর্থাৎ এটি একটি সিম্পল সেন্টেন্স। সিম্পল থেকে কম্পাউন্ডে করার জন্য আমাদের মনে রাখতে হবে যে এই যে অ্যাজ এর একটা নিয়ম আছে, আমরা যে নিয়ম বা ফর্মুলাগুলো শিখেছি এগুলো একটু ব্যতিক্রম। মানে আমি আজকে যে প্রবলেমগুলো সলভ করে দিচ্ছি এগুলো একটু হার্ড করে দিয়েছে, যাতে করে একটা স্টুডেন্ট একটা প্রশ্ন যাতে মিস করে ফেলে। তবে আমরা খুব সহজেই বিষয়গুলো জেনে রাখবো যে কত সহজভাবে বিষয়গুলো সমাধান করা যায়। এই সিম্পল সেন্টেন্সে আমার চেনার উপায় হচ্ছে অ্যাজ আছে আর ইজ আছে। এটাকে যখন আমরা অ্যান্সার করতে যাব, আমাদের বিষয়টা মনে রাখতে হবে দ্বিতীয় অংশটাকে আগে আনতে হবে, প্রথম অংশটাকে পরে নিতে হবে। মূল কথা হচ্ছে কম্পাউন্ডে করার জন্য অ্যান্ড, অর, বাট, দেয়ারফর এইগুলোই নর্মালি থাকে। এইগুলো থাকলে আমাদের বুঝে নিতে হবে ওটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা যদি উত্তর পর্বে যাই তাহলে কি জানবো? ইট ইজ চিপ এই কথাটাকে আমরা আগে নিয়েছি, তারপরে অ্যাজ এর পরিবর্তে আমরা অ্যান্ড কথাটাকে ব্যবহার করেছি। এটা অ্যাজ এর নিয়ম। অ্যাজ থাকলে অ্যান্ড হয়, কারণ অ্যাজ দে যেহেতু আছে, অ্যাজ দে থাকার কারণে এটি একটি সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। কথাটা হচ্ছে যে অ্যাজ যুক্ত বাক্যে, অ্যাজ যুক্ত বাক্যকে যদি আমরা কম্পাউন্ডে করতে যাই তাহলে আমাদের দ্বিতীয় অংশটাকে আগে নিতে হবে এবং অ্যাজ এর পরিবর্তে অ্যান্ডসও ব্যবহার করতে হবে এবং প্রথম অংশটাকে পরে নিতে হবে। দ্যাটস রাইট। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ক্যান সে? ওকে, তারপর আমরা আসি 4 নম্বর নিয়মে। 4 নম্বর প্রশ্ন ময়মনসিংহ বোর্ড 24-এ এসেছে, এবং এ করাপ্ট পারসন ক্যান ডু এনিথিং এগেইনস্ট মরালিটি। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সে করতে বলেছে, এটা আমাদের সিম্পল সেন্টেন্সে আছে, অর্থাৎ সিম্পল থেকে কমপ্লেক্সে নির্ণয় করতে বলেছে। এই বাক্যে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, এই বাক্যটা সিম্পল থেকে কমপ্লেক্সে করার সময় এই যে আমাদের যে অ্যাডজেক্টিভ আছে, এটা মূলত আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ। করাপ্ট, করাপ্ট মানে কি? দুর্নীতি। এটা কি একটা খারাপ জিনিস বোঝাচ্ছে না? দুর্নীতি। তাহলে ভালো বা খারাপ বা মানে এক কথায় দোষ অথবা গুণ যদি বা সংখ্যা যদি বোঝায় তাহলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই জন্য এটা হলো কি? আমাদের অ্যাডজেক্টিভ। কিন্তু মনে রাখতে হবে আর এই যে পার্সন, পার্সন মানে কি? ব্যক্তি। ব্যক্তি কি একটা নাউন না? তাহলে এটা হলো আমাদের নাউন। যে আমাদের এইরকম অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে, সিম্পল থেকে এরকম কমপ্লেক্সে করতে বলে, তখন আমাদের কি করতে হবে? অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে অ্যাডজেক্টিভটাকে পরে নিতে হবে। কোনটার পরে? রিলেটিভ প্রোনাউনের পরে নিতে হবে। তাহলে আমরা যদি একটু অ্যান্সারের দিকে তাকাই আমাদের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে যে এ করাপ্ট পারসন, এখানে আমরা করাপ্ট কাটতে নেইনি, আমরা এখানে পারসন কথাটাকে ব্যবহার করেছি। আর পারসন মানে কি? ব্যক্তি। ব্যক্তি হলে কি হয়? হু হয়। এই জন্য আমরা হু নিয়েছি। তারপরে কি? এই যে আগেরটার মতো, আগেরটা আর নিয়েছিলাম, এটাতে নিয়েছি কি? ইজ। এটা হচ্ছে হু ইজ নেওয়ার এই কারণে উদ্দেশ্যটা যে ব্যক্তি বোঝাইলে হচ্ছে হু হয়, এবং এই বাক্যটার দিকে যদি আমরা একটু ফোকাস করি এটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে। দ্যাটস ওয়াই আমরা এখানে ইজ কথাটাকে ব্যবহার করেছি। তারপরে আমাদের অর্থ মেলানোর জন্য, বর্ণনা করার জন্য, অর্থ মেলানোর জন্য আমরা এটাকে ব্যবহার করেছি। তারপর এই যে অ্যাডজেক্টিভে যে ছিল করাপ্ট, ভাইয়া কি বলেছি? রিলেটিভ প্রোনাউনের পরে কি হয়? রিলেটিভ প্রোনাউনের পরে সেই অ্যাডজেক্টিভটা বসে, প্রথমে না বসে রিলেটিভ প্রোনাউনের পরে গিয়ে বসে, যাতে আমাদের অর্থের মিল থাকে। এই জন্য আমাদের রিলেটিভ প্রোনাউনের পরে আমরা সেই অ্যাডজেক্টিভটাকে নিয়েছি। তারপরে কি? ক্যান ডু এনিথিং এগেইনস্ট মর্টালিটি, ক্যান ডু এনিথিং এগেইনস্ট মর্টালিটি। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছি আমরা? শুধুমাত্র আমাদের চেঞ্জ যেটাতে আসছে সেটা হচ্ছে যে আমাদের এইরকম সিম্পল সেন্টেন্সকে যদি আমাদের কমপ্লেক্সে করতে বলে, সেটা হচ্ছে আমরা এইভাবে অ্যান্সার করব। অর্থাৎ আমরা 1 নম্বর নিয়মেও যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে এ করাপ্ট পারসন, এ দিয়ে একটা আর্টিকেলের পর একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন দিয়ে যদি আমাদের কোনো প্রশ্ন সিম্পল সেন্টেন্সে থাকে, তাহলে আমাদের অ্যান্সার করার সময় অ্যাডজেক্টিভটাকে উঠিয়ে দিয়ে রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভটাকে লাগাবো, আর বাকিগুলো সব সেম থাকবে। বুঝতে পেরেছি? গেল। সো এইরকম আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কয়েকটা এক্সাম্পল।
তাহলে এইখানে যদি আমরা একটু ফোকাস করি তাহলে আমাদের বিষয়টা একদম পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। 5 নম্বরে ঢাকা বোর্ড 20-এর একটা প্রশ্ন যে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ গার্ল নেমড তারিন, এটাকে আমাদের কি করতে বলেছে, কম্পাউন্ড সেন্টেন্সে করতে বলেছে। এই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল থেকে কম্পাউন্ডের নিয়মে আমরা কিন্তু একটা কথা আগেই টেকনিকটা বলে দিয়েছি। টেকনিকটা হচ্ছে কি, কম্পাউন্ড চেনার জন্য বা কম্পাউন্ড করার জন্য জাস্ট আমাদের কি ব্যবহার করতে হবে, অ্যান্ড, অর, বাট অথবা দেয়ার ফর, এইগুলোর একটাতে আমরা অ্যান্সার করব। তবে কখন কোনটা হবে সেটা কিন্তু আমরা জানি না। দ্যাটস ওয়াই আমাদের একটু খেয়াল রাখতে হবে যে অ্যান্ড কখন ব্যবহার করব। অ্যান্ডের একটা নিয়ম আমরা অনেক আগেই শিখিয়েছি আমার কোচিং সেন্টারে। সেটা হচ্ছে কি, অ্যান্ড যুক্ত বাক্যে প্রথমে একটা যদি আমরা সেন্টেন্স তৈরি করি, পরেও একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাই না? আমরা যদি একটু তাকাই প্রশ্নের দিকে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ গার্ল নেম তারিন, তাইলে এইটাকে যদি আমরা অ্যান্সার করতে যাই, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ গার্ল, তাহলে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ গার্ল এইটা একটা সেন্টেন্স। তারপরে আমরা ব্যবহার করেছি কম্পাউন্ড করার জন্য আমরা অ্যান্ড কথাটা ব্যবহার করেছি, এবং অ্যান্ড মানে কি, এবং হার নেম ওয়াজ তারিন, এই যে এখানে নেমটা শুধু আছে, আমরা এই পর্যন্ত একটা বাক্য নিয়েছি আর হচ্ছে এই নেম তারিন দিয়ে একটা করেছি। কেন করেছি ভাই নেম তারিন দিয়ে, কিভাবে অ্যান্সারটা করলাম, এখানে হারটা আসলো কোথা থেকে, কারণ এখানে যে মেয়েটার নাম বলছে সে ছেলে না মেয়ে, মেয়ে। দ্যাটস ওয়াই এখানে আমরা হিজ কথাটাকে ব্যবহার না করে হার কথাটাকে ব্যবহার করেছি। মেয়ে হওয়ার কারণে হার লিখেছি, ছেলে হইলে আমরা হিজ ব্যবহার করতাম। বুঝতে পেরেছি? কিন্তু এখানে হি কেন লিখলাম না, কারণ এটার আমার অর্থের মিনিংটা করতে হবে। দ্যাটস ওয়াই আমি এই জন্য হার লিখেছি। মানে অর্থটার দিকে যদি আমরা তাকাই, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় বা একদা এক সময়ে, দেয়ার ওয়াজ এ গার্ল, একদা এক সময়ে একটা বালিকা ছিল এবং তার নাম ছিল কি, তারিন। বুঝতে পেরেছি? মানে ওই একজন ব্যক্তিকে নিয়ে যেহেতু বলা হচ্ছে, দুইটা সেন্টেন্স মেক করা হচ্ছে, এই জন্য আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে করার জন্য আমরা অ্যান্ড কথাটাকে ব্যবহার করেছি। তাহলে ভাইয়া বাট কথাটা কেন ব্যবহার করলাম না? কারণ বাট কথাটা যখনই আমরা এখানে ব্যবহার করতাম, মনে রাখতে হবে বাট কথাটা ব্যবহার করলে এক অংশ যদি পজিটিভ হয় আর এক অংশ ডেফিনেটলি নেগেটিভ হবেই। এটা নিয়ম ওইটা। তুমি যে কোনো একটা জিনিসের যদি ফোকাস করো, তুমি বাংলাতেই হিসাব করতে যাও, তুমি যে কোনো, কিন্তু বাট মানে কি, কিন্তু না, কিন্তু দিয়ে তুমি যে কোনো একটা জিনিস যদি তৈরি করতে যাও, দেখবে কি এক অংশ নেগেটিভ চলে আসছে। যদি আমি বলতে যাই মেয়েটি বেশ ভালো কিন্তু সে একটু পড়াচ্ছ, এই যে একটু নেগেটিভ কথা বলে ফেললাম, তুমি কখনোই কিন্তুর পরে কোনো পজিটিভ থিঙ্কিং আনতে পারছো না। যদি কিন্তুর পরে পজিটিভ থিঙ্কিং আনোই, তাহলে অবশ্যই তার আগের অংশটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এক সাইডে যদি পজিটিভ হয়, পরবর্তী সাইডে নেগেটিভ হবে। বাট এইখানে তো তা চাই নাই। এইখানে চাইছে কি, জাস্ট একটা লাইনে বলেছে, সিম্পল সেন্টেন্সে কি বলেছে, কোনো এক সময় একটা মেয়ে ছিল যার নাম ছিল তারিন। ওই কথাটাকে জাস্ট আমরা দুই বাক্যে লিখেছি। কিভাবে, যে কোনো এক সময় একটা মেয়ে ছিল এবং তার নাম ছিল তারিন। ক্লিয়ার? এই জন্য আমরা এখানে অ্যান্ড কথাটাকে ব্যবহার করেছি। সো আমরা এখন 6 নম্বর পর্বে একটু চলে আসি। 6 নম্বর পয়েন্টে জানতে পারছি ঢাকা বোর্ড 20-এরই আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, যে শি অলসো হেল্পড হার মাদার ইন দ্য ফ্রি টাইম। এটা হচ্ছে আমাদের একটা সিম্পল সেন্টেন্স, কেননা এই বাক্যে ভার্ব আছে একটা, সাবজেক্ট আছে একটা, দ্যাটস ওয়াই ইট ইজ এ সিম্পল সেন্টেন্স। বাট এটাকে আমাদের করতে বলেছে কি, কমপ্লেক্সে করতে বলেছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে হোয়েন, সিন্স, অ্যাজ, এইগুলো যদি বাক্যের শুরুতে বসে বা এইগুলো যদি থাকে, তাইলে আমাদের বুঝে নিতে হবে ওটা কমপ্লেক্স সেন্টেন্সে হয়ে গেছে। সো আমরা যদি একটু অ্যান্সার দিকে যাই, আমাদের মনে রাখতে হবে শি অলসো হেল্পড হার মাদার, শি অলসো হেল্পড হার মাদার, সে তার মাকে সাহায্য করছে, তাই না? তাইলে এইখানে এই কথাটা কিন্তু আমরা রাখছি। দেন এই যে আমরা হোয়েন কথাটাকে ব্যবহার করছি, এটাই কিন্তু আমাদের কমপ্লেক্সের একটা উদাহরণ। যে কমপ্লেক্সে ব্যবহার করার কারণে আমাদের এইটা হোয়েন এখানে মাঝখানে আনলাম কেন, এবং ইন শি হ্যাড, এখানে হ্যাড কথাটা কেন আনলাম, এখানে তো ভাই এখানে পাস্ট ইনডিফিনিট আছে, বাট আমি পাস্ট পারফেক্ট কেন করলাম এটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তারপরে দেখো শি অলসো হেল্পড হার মাদার, তাহলে সেটা কথাটা লেখার পরে ইন দ্য ফ্রি টাইম, ইন দ্য ফ্রি টাইমকে আমরা আরেকটা সেন্টেন্স তৈরি করতে হবে, কেননা আমাদের এটাকে কমপ্লেক্স করতে বলেছে। কমপ্লেক্স মূলত দুইটা সেন্টেন্সের হয়ে থাকে, অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকে। দ্যাটস ওয়াই এইখানে আমাদের হোয়েন কথাটাকে নিতে হয়েছে, কারণ হোয়েন কমপ্লেক্স সেন্টেন্সের একটা ফর্মুলা। এই জন্য নেওয়ার পরে আমরা ব্যবহার করেছি কি, ইন দ্য ফ্রি টাইম। ইন দ্য ফ্রি টাইম তো কিন্তু এখন আমাকে করতে হবে কি, এটা সেন্টেন্স, কিন্তু সেন্টেন্সটা তৈরি করার জন্য এখানে বলা হয়েছে কি শি দিয়ে প্রশ্ন করা হয়েছে না, দ্যাটস ওয়াই আমরা এখানে শি নিয়েছি। এই শিটা দিয়ে পড়ার কারণে আমরা এখানে শি নিয়েছি। তারপরে এখানে আমরা ওয়াজ দিয়ে করতে পারতাম, ধরো তুমি যদি হেল্প আছে, যেহেতু ওয়াজ আছে, তুমি এখানে ওয়াজ দিয়ে করতে পারতে, কেন শি ওয়াজ ফ্রি, তাহলে ফ্রি পর্যন্ত ঠিক থেকে যেত। এই যে টাইমটা আছে না, টাইমটা আর লেখা লাগতো না, ওয়াজ দিয়ে যদি করতাম তাহলে ফ্রিতেই আমাদের অ্যান্সার শেষ।
কিন্তু আমরা যদি হ্যাড দিয়ে করি, এই হ্যাডটা হওয়ার কারণ হচ্ছে ইন দ্য ফ্রি টাইম। এই যে ইন দ্য ফ্রি টাইম, এটা একটা হচ্ছে ক্লজ, এটা হচ্ছে আমাদের একটা ক্লজ। এটা হলো আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়ার কারণে আমাদের এখানে হ্যাডটাকে নিতে হয়েছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হওয়ার কারণে আমরা পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়। এই জন্য আমরা এই নিয়মটাকে ফলো করবো। অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বে যে শিখে এসেছি, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। এই জন্য এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, দ্যাটস ওয়াই এখানে আমরা পাস্ট পারফেক্ট কথাটাকে ব্যবহার করেছি। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাই এগুলো একটু কেমন কেমন যেন লাগছে। এই লাগাটা স্বাভাবিক, কারণ এইগুলো ওর নিয়মের থেকে একটু আলাদা। এই জন্য তোমাদের যে নিয়মগুলো সহকারে আমি বলে দিচ্ছি, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। কারণ এই টাইপের প্রশ্নগুলো, যে কঠিন প্রশ্নগুলো তোমরা আমার কাছে পাঠিয়েছো সলভ করার জন্য, চেষ্টা করছি যতটুকু সহজভাবে দিয়ে দেওয়া যায়। বুঝতে পেরেছো? তো এই জন্য মনে রাখতে হবে যে আমাদের নর্মাল নিয়মের মতো কিন্তু এইগুলো একটু না, এগুলো একটু ব্যতিক্রমী হবে। আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ এইগুলোর মধ্য থেকেই আবার পরীক্ষায় আসবে। 7 নম্বরের প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ড 20-এর একটা প্রশ্ন। দ্য পারসন ডুইং আদারওয়াইজ ইজ শিওর টু রিপেন্ট লেটার। এটাকে আমাদেরকে করতে বলেছে হচ্ছে কমপ্লেক্সে। কমপ্লেক্সে করতে হইলে ওই যে নাম্বারে 2 নম্বরে যে নিয়মগুলো শিখে এসেছি, সেম একদম। সেটা হচ্ছে কি, দ্য পারসন, আগেরটাই ছিল অ্যাডজেক্টিভ, দ্যাটস ওয়াই আমরা রিলেটিভ প্রোনাউনের পর আমরা অ্যাডজেক্টিভটা লিখেছি। কিন্তু এখানে যেহেতু অ্যাডজেক্টিভ নাই, এই জন্য আমাদের নাউনটা থাকার কারণে নাউনই হয়ে গেছে। অর্থাৎ দি পারসন, দ্য পারসন। তাহলে এই যে ডুইং আদারওয়াইজ, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হওয়ার কারণে এখানে আমাদের ব্যবহার করা হয়েছে কি হু। কেন? কারণ এখানে পারসন, পারসন মানে কি ব্যক্তি। রিলেটিভ প্রোনাউন হিসেবে হু ব্যক্তি বোঝাইলে হু বসে, বস্তু বোঝাইলে হুইজ বসে। এই জন্য ব্যক্তি বোঝাচ্ছে জন্য আমরা এখানে হু ডাজ নিয়েছি। তারপরে আদারওয়াইজ, আদারওয়াইজ ইজ শিওর, ইজ শিওর। তারপর টু রিপেন্ট লেটার, টু রিপেন্ট লেটার। ক্লিয়ার? শুধুমাত্র আমাদের চেঞ্জটা এসেছে হু কথাটাকে। কারণ হু, তারপরে হোয়েন, তারপরে হুইজ, এইগুলো যদি আমাদের বাক্যে থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে ওইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। একদম ইজি ছিল এটা, তাই না? কারণ এটা আমরা বিগততে 2-3টা করেছি। তারপরে আমরা 8 নাম্বার পয়েন্টে যাই। বরিশাল বোর্ড 20-এর একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে প্রশ্নটা কি, আনলেস ইউ ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ ইউ হ্যাভ টু পে এ হ্যাভি প্রাইস আফটারওয়ার্ডস। এটাকে আমাদের করতে হবে কি কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সটা হচ্ছে আমার কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স থেকে আমাকে কম্পাউন্ডে করতে বলেছে। মূল কথা হচ্ছে আনলেস দিয়ে বা নেগেটিভ যদি কোনো বাক্য থাকে কমপ্লেক্সে, যদি কম্পাউন্ডে করতে বলে তাইলে আমাদের ভার্ব দিয়ে শুরু করতে হয়। এই বাক্যে ভার্ব হচ্ছে ইউজ, যার কারণে এটুকু আমাদের বাদ। তাহলে ইউজ যদি শুরু করি, ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ। তাহলে এইখানে একটা গেল। তারপরে ইউজ একটা আছে সাবজেক্ট। তাহলে আমাদের কম্পাউন্ড করতে বলেছে মানে কি আমাদের 2টা সাবজেক্ট করতে হবে, তাই না? আর মাঝখানে অ্যান্ড অর বাটের একটা লাগাইতে হবে। এই জন্য যেহেতু এইখানে আমাদের কি বলছে, ইউজ দ্য মর্নিং আওয়ার্স অফ লাইফ, আমাদের জীবনে সকালটা ব্যবহার করতে বলা হয়েছে। তারপরে কি বলছে, অথবা, অথবা দিয়ে অর মানে অথবা বা এরকম বোঝায়। তো ইউ হ্যাভ টু পে এ হ্যাভি প্রাইস আফটারওয়ার্ডস। এই বাক্যে আমাদের শুধু কম্পাউন্ড করার জন্য এই অর কথাটাকে ব্যবহার হয়েছে, আর ভার্ব দিয়ে শুরু হয়েছে। ক্লিয়ার? 9 নম্বরে সব থেকে কঠিন বোর্ডে চলে যাব, যশোর বোর্ড 15। ঠিক আছে, যশোর বোর্ড 15 প্রশ্নের দিকে যদি আমরা একটু তাকাই, ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিশলি টু হেল্প দ্য পোর। এটাকে আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে এই সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ডে করার জন্য আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই যে ডিউরিং হাবি যাবি এত বড় বড় সেন্টেন্স দেখে আমাদের মাথা হ্যাং, আল্লাহ এত বড় প্রশ্ন অ্যান্সার করব কিভাবে। তার জন্য আমাকে মনে রাখতে হবে এই বাক্যে আমি একটা নিয়ম তোমাদেরকে শিখিয়েছিলাম, সেটা হচ্ছে যে 2 প্লাস ভার্বের 1, অর্থাৎ 2 প্লাস V1 যদি থাকে তাহলে এটাকে যদি আমরা কম্পাউন্ডে করতে যাই তাহলে আমাদের কি অ্যান্সার করতে হবে? তাহলে আমাদের ওইটার পরিবর্তে ওইটাকে উঠাই দিয়ে আমরা অ্যান্ড কথাটাকে ব্যবহার করব। যদি আমরা একটু তাকাই তাহলে আমরা কম্পাউন্ডে করতে গেলে অ্যান্ড কথাটাকে ব্যবহার করব। তাহলে অ্যান্সার হচ্ছে ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মানি ল্যাভিশলি। তাহলে এই কথাটাকে লেখার পরে এই 2 প্লাস V1টাকে উঠিয়ে দিয়ে আমরা অ্যান্ড কথাটাকে ব্যবহার করেছি। অ্যান্ড তারপরে হি কেন নিলাম আমরা? কারণ হিটা নিয়েছি এখানে হিজ লাইফ, হিজ বলতে কি হিকে বোঝাচ্ছে না, একটা পুরুষ মানুষকে বোঝাচ্ছে না, দ্যাটস ওয়াই হিজ থেকে হি হয়েছে, সাবজেক্টিভ ফ্রম কি হি। এই জন্য অ্যান্ড হি, তারপরে হেল্প দ্য পুর। এটা কিন্তু অনেক সহজ ছিল।
একটা সহজ একটা পয়েন্ট ছিল, যদিও যশোর বোর্ডের কঠিন বোর্ডের প্রশ্ন, বাট এটা একটু ইজি ছিল। দেন এখন আসি আমরা 10 নম্বর প্রশ্নে। 10 নম্বর প্রশ্ন যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে বরিশাল বোর্ড 20-এর একটা প্রশ্ন ছিল যে ইন ইয়োর মাইন্ড ইজ সফট অ্যান্ড ইট ক্যান বি শেপড ইজিলি। তাহলে এইটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে বুঝলাম? কারণ এই বাক্যের মধ্যে আমাদের অ্যান্ড আছে। ভাইয়া কি শিখিয়েছি? অ্যান্ড, অর, বাট এইগুলো যদি থাকে তাহলে ওটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। দিস ইজ দ্য টেকনিক, ঠিক আছে? তারপরে এই জন্য যদি কম্পাউন্ড আছে, কম্পাউন্ড থেকে আমাদের কি করতে বলেছে? সিম্পল করতে বলেছে। দ্যাটস ওয়াই আমরা অ্যান্সারটা কিভাবে করব? দেখো, ইন ইয়ুথ মাইন্ড, যুবকদের মনে বা ইয়াং জেনারেশনের যে মনে কি মাইন্ড ইজ সফট। মাইন্ড ইজ সফট আর সফট মাইন্ড কিন্তু একই কথাই। মাইন্ড ইজ সফট মানে কি মনটি হয় নরম বা মন হয় নরম। সফট মানে কি নরম না বা তুলতুলে, তাহলে সফট মাইন্ড মানে হচ্ছে তুলতুলে মন, তাহলে একই কথাই আসে। যে জন্য আমরা সফট মাইন্ড কথাটাকে শর্টকাটে ব্যবহার করেছি, ঠিক আছে? এই কথাটাকে আমরা শর্টকাটে ব্যবহার করেছি। এটা তুমি যেভাবে খুশি সেভাবে লিখলেও হবে। তাহলে ইন ইয়োর মাইন্ড ইজ সফট, এই জন্য এই কথাটাকে আমরা বলেছি ইন ইয়োর সফট মাইন্ড। যেহেতু আমরা সিম্পল সেন্টেন্স করছি, জাস্ট অ্যান্ড কথাটাকে উঠিয়ে দিব। এই জন্য তাহলে অ্যান্ড কথাটাকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে ক্যান বি শেপড ইজিলি। তুমি যদি ভাই ব্যবহার করো তাহলে ভাই এখন তুমি প্রশ্ন করতে পারো, তাহলে ভাই এইখানে ইট কথাটা কোথায় গেল? সরি, এই যে এইখানে ইট কথাটা তাহলে কোথায় গেল? তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই ইট কথাটা, এই যে ইট, এই ইটটা ফলো করছে কি এই ইয়ুথ মাইন্ডকে, মানে এই যুবকদের মনের কথাকে বলছে। এই জন্য ইট যেহেতু এই ইহাকে বলতেছে, এই জন্য আমাদের আলাদা করে আর ইট লেখার প্রয়োজন হয় নাই। কেন? কারণ এখানে আমরা বলে দিয়েছি ইন ইয়ুথ, এই জন্য আলাদা করে আর ইট লিখিনি। বুঝতে পারছি? কারণ একটা বাক্যের সাবজেক্ট কয়টা থাকবে? সিম্পল সেন্টেন্সে একটা বাক্যের সাবজেক্ট একটা থাকবে, ভার্ব একটা থাকবে। এই জন্য আমাদের অ্যান্সারটা এইভাবে করেছি। এই জন্য আমরা এখানে ইট নেই নাই, কারণ আমাদের ইনিয়ত নিয়েছি। যদি আমরা ইনিয়ত না নিতাম তাহলে আমরা এখানে ইট ব্যবহার করতাম। ক্লিয়ার? আশা করি আজকে আমার ভাই ও বোনেরা মোটামুটি এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে বোর্ড প্রশ্নের যে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন থাকে খুব সহজেই জিনিসগুলো বুঝে গেলাম যে আসলে কিভাবে অ্যান্সার করতে হবে আমাদের। তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। আসসালামু আলাইকুম।